খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, আদর্শ গ্যাস সমীকরণ, আইডিয়াল গ্যাস ইকুয়েশন। আচ্ছা, প্রথমে তোমাদের মনে একটা প্রশ্ন, ভাইয়া আইডিয়াল গ্যাস কি, আদর্শ গ্যাস কি? আমাদের গ্যাস হচ্ছে দুই ধরনের, একটা রিয়েল গ্যাস বা বাস্তব গ্যাস, আর একটা হচ্ছে আইডিয়াল গ্যাস অথবা আদর্শ গ্যাস। ওকে, তো এই যে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস নিয়ে আমরা পরবর্তী লেকচারে কথা বলবো, যে কাদেরকে আদর্শ গ্যাস বলবো, কাদেরকে বাস্তব গ্যাস বলবো, পরবর্তী লেকচারে আমরা সে কথাটা বলবো তোমাদেরকে। সো এখন আমরা শুধুমাত্র যেটার উপর ফোকাস করব সেটা হচ্ছে ইকুয়েশনের উপর ফোকাস করব, আদর্শ গ্যাস সমীকরণের উপর আমরা এই লেকচারে ফোকাস করব। ওকে, আচ্ছা তাহলে চলো শুরু করি। প্রথমেই গ্যাসের কাছে গেলাম, গ্যাসকে জিজ্ঞেস করলাম, ও গ্যাস তোমার জীবনযাপনের স্টাইলটা বলো, তুমি কিভাবে জীবনযাপন করো? সে বলে আমি জানি না। কে জানে? বয়েল সাহেব জানে। যাও যাও বয়েল সাহেবের কাছে যাও। গেলাম বয়েল সাহেবের কাছে, জিজ্ঞেস করলাম, বয়েল সাহেব বলুন তো গ্যাসের জীবনযাপনটা কেমন? তখন বয়েল সাহেব বলে, ও তুমি, আচ্ছা শোনো তাহলে, তুমি আসছো যখন শোনো, এই যে আমি বয়েল বলেছি, আমি যাই বলি তাই ল হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে বয়েল সাহেব বলছে, এই যে আমি বলেছি গ্যাসের আয়তন হচ্ছে চাপের ব্যস্তানুপাতিক। তবে শোনো শোনো, কখন জানো? যখন তখন না। কখন? যখন তাপমাত্রা এবং মৌল সংখ্যা না কনস্ট্যান্ট থাকে, তখন হচ্ছে এই কথাটা সত্য হয়। বুঝেছো? এটা হচ্ছে গ্যাসের জীবনযাপনের স্টাইল। কোনো একটা গ্যাসের তুমি যদি চাপ বাড়াও আয়তন কমবে, আয়তন বাড়াও চাপ কমবে, তারা ব্যস্তানুপাতিক। তবে কখন? যখন তাপমাত্রা এবং মৌল সংখ্যা কনস্ট্যান্ট থাকবে। এবং এই কথা কে বলেছেন? বয়েল সাহেব বলেছেন। এরপর আবার গ্যাসের কাছে গেলাম, ও গ্যাস তোমার জীবনযাপনটা কেমন বলো? ও বলে আমি জানি না। কে জানে? চার্লস সাহেব জানে। যাও যাও চার্লসের কাছে যাও। গেলাম চার্লসের কাছে। চার্লস সাহেব বলছে শোনো শোনো, চার্লস সাহেব বলছে শোনো শোনো, গ্যাসের জীবনযাপন শোনো। কোনো একটা গ্যাসকে যদি তুমি তাপমাত্রা বাড়াও তার আয়তন বাড়বে, তাপমাত্রা কমাও তার আয়তন কমবে। তবে শোনো শোনো, যখন তখন না। কখন? কখন? যখন প্রেসার এবং মৌল সংখ্যাকে তুমি কনস্ট্যান্ট রাখতে পারবে, তাদেরকে চেঞ্জ হতে দিবে না, তখন তখন তাপমাত্রা বাড়ালে আয়তন কী হবে? বৃদ্ধি পাবে। আচ্ছা, চার্লস সাহেবের কথা শুনলাম, ভালো লাগলো। গ্যাসের জীবনযাপন বুঝতে পারছি। গ্যাসকে চাপ দিলে আয়তন কী হবে? কমবে। চাপ কমাইলে আয়তন বাড়বে, তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়বে, তাপমাত্রা কমালে আয়তন কমবে। এরা হচ্ছে গ্যাসের জীবনযাপন, লাইফস্টাইল। আবার গ্যাসের কাছে গেলাম, ও গ্যাস তোমার জীবনযাপনটা কেমন একটু বলো? সে বলে শোনো শোনো, এসব আমাকে প্রশ্ন করিও না, তুমি বারবার প্রশ্ন করছো, বিব্রত করছো। আমি বললামই আমি আমার জীবনযাপন কেমন জানি না। যাও যাও অ্যাভোগ্যাড্রোর কাছে যাও। গেলাম অ্যাভোগ্যাড্রোর কাছে। অ্যাভোগ্যাড্রো বলো, তুমি আসছো? কেমন আছো? ভালো আছো? আসো। অ্যাভোগ্যাড্রো বলে যে শোনো শোনো, গ্যাসের জীবনযাপন শোনো। অ্যাভোগ্যাড্রো সাহেব বলে, এই যে একটা গ্যাসের মধ্যে তুমি যত ফু দিবে তার আয়তন তত বাড়বে, একটা বেলুনের মধ্যে তুমি যত ফু দিবে তার আয়তন তত বাড়বে। অর্থাৎ ফু দিচ্ছ মানে মৌল সংখ্যা দিচ্ছ, আয়তন বাড়ছে। মৌল সংখ্যা সমানুপাতিক আয়তন। অর্থাৎ তুমি যদি গ্যাসের মৌল সংখ্যা বাড়িয়ে দাও, গ্যাসের কোয়ান্টিটি বাড়িয়ে দাও, গ্যাসের অ্যামাউন্ট বাড়িয়ে দাও, তো সে বেশি আয়তন দখল করবে। তবে শোনো, কি শুনবো? শোনো কি শুনবো? তোমাকে একটা জিনিস কনস্ট্যান্ট রাখতে হবে। কি? প্রেশার। আরও একটা জিনিস কনস্ট্যান্ট রাখতে হবে, টেম্পারেচার। তাদেরকে কনস্ট্যান্ট রাখতে পারলে, তুমি যদি প্রেশার এবং টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখতে পারো, তাহলে তুমি যত মল দিবে সে তত বড় হবে। এটা হচ্ছে অ্যাভোগ্যাড্রো সাহেব বলেছে, এটাই গ্যাসের জীবনযাপন। গ্যাসের মৌল সংখ্যা বাড়লে আয়তন বাড়ে। এই যে দেখো, গ্যাসের জীবনযাপন নিয়ে তিনটা কথা তিনজনে বলেছে। একটা বয়েল সাহেব বলেছে, একটা চার্লস সাহেব বলেছে, আর একটা অ্যাভোগ্যাড্রো সাহেব বলেছে। এই তিনটা সূত্রকে আমরা বলি গ্যাসের সূত্র। গ্যাসের সূত্র বলতে গ্যাসের জীবনযাপন। একটা গ্যাস দৈনন্দিন জীবনে যেই নিয়ম নীতি মেনে চলে, এটাই হচ্ছে সেই সূত্রগুলো। তো এখানে মজার ব্যাপার হচ্ছে, আমার এক একটা ক্ষেত্রে এক একজনকে কনস্ট্যান্ট রাখা লাগছে। আচ্ছা, যদি সবাইকে চেঞ্জ হতে দেওয়া হয়, যাও যাও আজকে তোমাদেরকে মুক্ত করে দিলাম। গ্যাসকে বলা হচ্ছে, এই গ্যাস যাও, আজকে তোমাদের সবই ফ্রি। আজকে তোমরা তোমাদের আয়তনকে চেঞ্জ করতে পারবে, তোমাদের প্রেশারকে চেঞ্জ করতে পারবে, তোমাদের তাপমাত্রাকে চেঞ্জ করতে পারবে, ইভেন তোমাদের মৌল সংখ্যাকে চেঞ্জ করতে পারবে। ইউ ক্যান চেঞ্জ অল। তুমি সব কিছুকে চেঞ্জ করতে পারবে। সবই চেঞ্জ হলে, তাহলে এই তিনটাকে যদি আমরা চেঞ্জ করি, তাহলে আমরা দেখব যে কি হয়। তাহলে দেখো, আমরা যদি ভলিউমকে, প্রেশারকে, টেম্পারেচারকে, মৌল সংখ্যা সবগুলোকে একসাথে চেঞ্জ করি, তাহলে কি হবে? তাহলে আমাদেরকে এই তিনটা রিলেশন একসাথে নিতে হবে। তাহলে এই তিনটা রিলেশন একসাথে নিয়ে আমরা কি পাচ্ছি? এই তিনটা রিলেশন একসাথে নিয়ে আমরা পাচ্ছি, দেখো দেখো,
দেখো দেখো, এই তিনটা রিলেশন একসাথে নিলে আমরা কি পাচ্ছি? তাহলে এই তিনটা রিলেশন যখন একসাথে করব তখন কিন্তু আর কি হবে না, এই তিনটা রিলেশনকে একসাথে করতে গেলেই টেম্পারেচার, মৌল সংখ্যা, প্রেশার কেউই কি থাকবে না, কনস্ট্যান্ট থাকবে না, সবাই চেঞ্জ হয়ে যাবে। তাই আমরা আগেই বলে রেখেছি, তোমরা যাতে আমাকে আসামি করতে না পারো সেজন্য আমি আগেই বলে রেখেছি যে বিপিটিএন 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 সবই চেঞ্জ হবে, বিপিটিএন চেঞ্জ হবে, বিপিটিএন চেঞ্জ হবে, তাই আগে বলে রেখেছি। তাহলে দেখো এই তিনটা রিলেশনকে যদি এক করি তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি ফার্স্ট অফ অল 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি ভি সমানুপাতিক নিচে পি, 2 নম্বর ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি ভি সমানুপাতিক টি, 3 নম্বর ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি বি সমানুপাতিক এন। তাহলে আমরা বলতে পারি বি সমানুপাতিক এন টি ডিভাইডেড বাই পি। তাহলে ভলিউম সমানুপাতিক এন টি ডিভাইডেড বাই পি। এটা আমরা কখন পাই? যখন বিপিটিএন বিপিটিএন সবই চেঞ্জ হয়। এবং এটা আমরা কখন পাই? এই তিনজনকে একসাথে করে দিলে পাই। এবার একটা কাজ করো তো, এটা কি বোঝায় সেটা একটু বলো তো। এটা কি বোঝাচ্ছে দেখো, মৌল সংখ্যা বাড়ালে ভলিউম বাড়বে, টেম্পারেচার বাড়ালে ভলিউম বাড়বে, প্রেশার বাড়ালে ভলিউম কমবে, মৌল সংখ্যা বাড়ালে ভলিউম বাড়বে, তাপমাত্রা বাড়ালে ভলিউম বাড়বে, প্রেশার বাড়ালে ভলিউম কমবে, এটা বোঝাচ্ছে। এবার আমরা কি করব? সমানুপাতিক তুলে দিব। সমানুপাতিক তুলে দেওয়ার জন্য পৃথিবীতে চলে আসবে একটা সমানুপাতিক ধ্রুবক, সে ধ্রুবকের নাম দিব। তাহলে দেখো সমানুপাতিক তুলে দিলাম, একটা সমানুপাতিক ধ্রুবক দিব। নর্মালি সমানুপাতিক ধ্রুবকের নাম কে, কিন্তু আমরা এখানে আর দিব, আর। তাহলে এন সমানুপাতিক ধ্রুবক আর, তারপরে টি ডিভাইডেড বাই পি। কেন সমানুপাতিক ধ্রুবক আর দিয়েছেন এটা নিয়ে বিস্তর কথাবার্তা আছে। সমানুপাতিক ধ্রুবক আর নিয়ে অনেকগুলো কথাবার্তা বলবো একটু পরেই, বিস্তর কথাবার্তা বলবো সমানুপাতিক ধ্রুবক আর নিয়ে, একটু সবর করতে হবে। এবার আসো, আমরা কি করতে চাচ্ছিলাম সেটাই ভুলে গিয়েছি। আমরা আসলে করতে চাচ্ছি আদর্শ গ্যাস সমীকরণ ফর্ম করতে চাচ্ছি, আদর্শ গ্যাস সমীকরণ ফর্ম করতে চাচ্ছি। এখনও কিন্তু সমীকরণটা আসে নাই, একটু পরেই চলে আসবে। দেখো দেখো, পিকে আমরা এখানে পাঠিয়ে দিতে পারি, কারণ সবসময় মনে রাখবে, সবসময় মনে রাখবে এ যে ভাগ, এ যে বিয়োগ, এটা আসলে সুন্দর না। ফিজিক্সের সৌন্দর্য হচ্ছে যোগে এবং গুণে। কোথাও যদি ভাগ থাকে তুমি সেটাকে ওপাশে পাঠিয়ে গুণ করে দাও, কারণ ফিজিক্সে ফেয়ার লাভলি হচ্ছে গুণ করাতে এবং যোগ করাতে ফেয়ার লাভলি। তাহলে ফিজিক্স সৌন্দর্য পছন্দ করে, ফেয়ার লাভলি মাখতে চাই, ফেয়ার লাভলি মাখাই দাও, এটাকে পাশে পাঠালে ফেয়ার লাভলি মাখা হয়ে যাবে। তাহলে পিকে পাশে যখন পাঠাবো তখন আমরা কি পাবো? পি ভি সমান এন আর টি। এই যে পিভি সমান এনআরটি, এটা আসলে কি বলতো? পিভি সমান এনআরটি এটা হচ্ছে আসলে গ্যাসের জীবনযাপন, গ্যাসের জীবনযাপন। এইটাকেই বলা হচ্ছে গ্যাস সমীকরণ, এটাকেই বলা হচ্ছে গ্যাস সমীকরণ। তবে কিছু গ্যাস আছে যারা, এটাকে কি বলবো? এটাকে বলবো গ্যাস সমীকরণ। আমি আবার বলছি, এই যে পিভি সমান এন আর টি, এটাকে বলবো গ্যাস ইকুয়েশন। কেন গ্যাস ইকুয়েশন বলবো? কারণ গ্যাসেরা এই জীবনযাপনটা মেনে চলে, অর্থাৎ এই সূত্র মেনে তারা জীবনযাপন করে, জীবনযাপন করে এই সূত্র মেনে, তাই এটাকে গ্যাস সমীকরণ বলবো। তবে একটা বিষয় তোমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে সবাই তো আর একইভাবে লাইফস্টাইল হয় না, তাই না? আমাদের মানুষের মধ্যে দেখা যায়, গরু ছাগলের মধ্যেও দেখা যায় যে কয়েকটা গরু ছাগল আছে যারা ডোন্ট কেয়ার ড্যাম কেয়ার কেমন জানি। আবার কিছু মানুষ আছে এমন, তাই না, যেমন কেমন জানি ওইসব মানুষগুলো। তো তেমনি কিছু গ্যাস আছে তারা হচ্ছে দুষ্টু, কেমন জানি, তারা ডোন্ট কেয়ার ড্যাম কেয়ার একটা ভাব, তারা আসলে এই সমীকরণ মেনে চলে না। তাহলে এখানে দুইটা শ্রেণী হয়ে যায়, দুইটা ক্যাটাগরিতে ভাগ হয়ে যায়। কিছু গ্যাস আছে যারা এই সমীকরণ অক্ষরে অক্ষরে মেনে চলে, আর কিছু গ্যাস আছে যারা এই সমীকরণ মানে না, দুষ্টু। যারা এই সমীকরণ অক্ষর অক্ষরে মেনে চলে, তাহলে যারা এই সমীকরণ অক্ষর অক্ষরে মেনে চলে, অর্থাৎ যাদের 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 কি বলতে পারি বৈশিষ্ট্য এই সমীকরণের আন্ডারে, তাদেরকে আমরা বলবো আদর্শ গ্যাস। আর যারা এই সমীকরণ মেনে চলে না, দুষ্টু, তাদেরকে আমরা বলবো বাস্তব গ্যাস। এবং বাস্তবে কোনো গ্যাসই এই সমীকরণ মেনে চলে না, বাস্তবে সবাই দুষ্টু। তাই আমাদের আদর্শ গ্যাস বলতে কিছু নাই, সবই কল্পনা। আদর্শ গ্যাস হচ্ছে একটা কল্পনা, তাহলে বাস্তবে সবই বাস্তব গ্যাস, কারণ তারা এই সূত্র পুরোপুরি মেনে চলে না, একটু না একটু এদিক ওদিক হয়, একটু না একটু এদিক ওদিক হবে। তো যাই হোক, একটু একটু ওদিক ওদিক হলো, আমরা বেসিক্যালি আদর্শ গ্যাস নিয়ে পড়াশোনা করছি। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এটা আদর্শ। ওকে, তাহলে এটাকে বলা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। তাহলে আমরা একটু করে মুছে একটা নতুন শব্দ যুক্ত করলাম, আদর্শ গ্যাস সমীকরণ। তার মানে
যারা যে সকল গ্যাস এই সূত্র মেনে চলে বা গ্যাসের সূত্র মেনে চলে তাদেরকে আমরা আদর্শ গ্যাস বলবো, আর যারা মেনে চলবে না তাদেরকে বাস্তব গ্যাস বলবো। তো একটুও চিন্তা করার কোনো দরকার নাই। আদর্শ গ্যাস নিয়ে বাস্তব গ্যাস নিয়ে আমরা বিস্তারিত পড়াশোনা করব পরের দুটো পর্বে। কাজেই পরের দুটো পর্বে তোমরা আদর্শ গ্যাস বাস্তব গ্যাস নিয়ে বিস্তারিত পড়াশোনা করবে। এই পর্বে আমরা ফোকাস করব আদর্শ গ্যাস সমীকরণের উপরে। তাহলে দেখো, গ্যাসের সূত্র থেকে আদর্শ গ্যাসের সমীকরণটা আমরা নিয়ে এসেছি। এখন আমাদের যেই ব্যাপারটা বুঝাবো তোমাদেরকে সেটা হচ্ছে আর এর ব্যাপারটা। আর এর ব্যাপারটা এখন তোমাদেরকে বুঝাবো, অর্থাৎ সমানুপাতিক ধ্রুবকের ব্যাপারটা তোমাদেরকে এখন বুঝাবো। ওকে, তাহলে চলে আসো। তাহলে আদর্শ গ্যাস সমীকরণের সমানুপাতিক ধ্রুবকের ব্যাপারটা আমরা এখন দেখব। ওকে ওকে, ঠিক আছে। তাহলে আদর্শ গ্যাস সমীকরণে সমানুপাতিক ধ্রুবক হিসেবে আমরা কেন আর ব্যবহার করেছি সেই ব্যাপারটা একটু দেখব। ওকে, এই যে আদর্শ গ্যাস সমীকরণ হচ্ছে পি ভি সমান nRT। এখানে আর হচ্ছে একটা আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট। আর এর দুটো নাম আছে। আর এর কত নাম আছে? দুটো নাম আছে। দেখো ভালো করে, আরকে আমরা দুটো নামে ডাকবো। একটা হচ্ছে আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট, আদর্শ গ্যাস ধ্রুবক, আদর্শ গ্যাস ধ্রুবক। আর একটা হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট, মোলার গ্যাস ধ্রুবক। ওকে, তো তাহলে একটা হচ্ছে আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট আর একটা হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট। ওকে ওকে, তাহলে আর এর মানটা কত? সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এতদিন যে সমানুপাতিক ধ্রুবকগুলো পড়ে এসেছি বেশিরভাগ সমানুপাতিক ধ্রুবক ডিপেন্ড করতো পরিবাহীর উপরে, মাধ্যমের উপরে, না হয় উপাদানের উপরে। যেমন আমরা দেখেছি আমাদের আপেক্ষিক রোধের ব্যাপারগুলো উপাদানের উপর নির্ভর করে, পরিবাহীর উপর নির্ভর করে। অধিকাংশ সমানুপাতিক ধ্রুবক পরিবাহীর উপরে, উপাদানের উপরে অথবা মাধ্যমের উপর ডিপেন্ড করত। কিন্তু আর হচ্ছে এমন একটা সমানুপাতিক ধ্রুবক যেটা যেই পরিস্থিতিতে, যেই মাধ্যমে, যেই উপাদানে, যেই পরিবাহীতে যেখানেই রাখো না কেন চেঞ্জ হবে না। যারা যে কোনো অবস্থাতেই সেম মান দিবে ওই সকল ধ্রুবকের একটা সুন্দর নাম আছে। আবার বলছি, যারা যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় একটা ফিক্স মান দিবে, এছাড়া অন্য কোনো মান দিবে না, তাদেরকে আমরা একটা সুন্দর নামে ডাকি। যেমন আর হচ্ছে একটা ফিক্স মান তোমাকে অলওয়েজ দিবে 8.314। এই মানটা আর সবসময় দিবে, অর্থাৎ আদর্শ গ্যাস ধ্রুবকে আর এর মানটা 8.314 এবং এটা ফিক্সড। যে সকল ধ্রুবকের মান যে কোনো অবস্থাতেই ফিক্সড, যে কোনো অবস্থাতে এটাই দিবে, ওই সকল ধ্রুবককে আমরা বলি সর্বজনীন ধ্রুবক। যদিও তোমরা ভুল করো বাংলা বানানে, তোমরা সর্বজনীন ধ্রুবক লিখো, বাট এটা সার্বজনীন ধ্রুবক হবে। সার্বজনীন ধ্রুবক বলা হচ্ছে, তার মানে ইউনিভার্সাল কনস্ট্যান্ট। যে সকল কনস্ট্যান্ট যে কোনো অবস্থাতে ইউনিভার্সাল থাকে, কখনো চেঞ্জ হয় না, তাদেরকে আমরা বলি ইউনিভার্সাল কনস্ট্যান্ট। যেমন এই ধরনের আরেকটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট আমরা চিনি, মহাকর্ষ ধ্রুবক জি 6.673 × 10⁻11। তুমি যেখানে নিয়ে যাও না কেন, মঙ্গল গ্রহ, পৃথিবী, এরপর হচ্ছে চাঁদ, যেখানে নাও না কেন জি এর মানটা সেম থাকে, অভিকর্ষজ ধ্রুবক জি এর মান। তেমনিভাবে আর এর মানটাও সেম থাকবে 8.314। তাই এটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল কনস্ট্যান্ট অথবা সার্বজনীন ধ্রুবক, কারণ সব জায়গায় আর এর মানটা সেম। ওকে, বাট এটা ডিপেন্ড করবে এককের উপরে। একক চেঞ্জ করলে তো মান চেঞ্জ হবে, সেটাও মাথায় রাখতে হবে, এককের উপর ডিপেন্ড করবে। এখন দেখো আর এর একক কী হবে, আর এর ইউনিটস কী হবে সেটা নিয়ে আমরা চিন্তিত। আর এর একক কী হবে? আচ্ছা, তার আগে এটাকে আর দিয়ে প্রকাশ করছি কেন? ভালো একটা প্রশ্ন। আর দ্বারা আমরা আইডিয়াল গ্যাস কনস্ট্যান্টকে প্রকাশ করছি কেন? ঠিক আছে, এটার খুব বেশি রকম ব্যাখ্যা নাই। আমরা অনেকে বলি যে মোলারের হাত থেকে, যে লাস্টের হাত থেকে এটা আসছে, অনেকে এই ব্যাখ্যাটা দেয়। এমনি নর্মালি এটাকে একটা সিম্বল হিসেবে ওইরকম খুব বেশি ব্যাখ্যা নেই, নর্মালি সিম্বল হিসেবে আর দ্বারা আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন দেখো ভালো করে এটার এককটা কী হবে সে নিয়ে আমরা কনসার্ন হবে, এককটা নিয়ে। সো এটার এককটা বুঝতে হলে তোমাকে একটা বেসিক থাকা লাগবে, সেই বেসিকটা আমরা একটু দেখব। ঠিক আছে, আচ্ছা, সেই বেসিকটা আমরা একটু পরে দিচ্ছি তোমাদেরকে। তার আগে দেখো আরকে আমরা আলাদা করে ফেলি। তাহলে পিবি সমান nRT। এই সমীকরণ থেকে আরকে যদি আমরা পৃথক করি তাহলে আমরা লিখতে পারি আর সমান হচ্ছে পিভি ডিভাইডেড বাই NT, অর্থাৎ আরকে রেখে NTকে নিচে নিয়ে আসলাম। তাহলে আরকে পৃথক করে ফেললাম, পিবি সমান NT। তো পি এর একক কি? পি এর একক হচ্ছে প্যাসকেল, SI একক। ভি এর একক কি? ভি এর একক হচ্ছে মিটার কিউব, SI একক। এন এর একক কি? এন এর একক হচ্ছে মোল। টি এর একক কি? টি এর একক হচ্ছে কেলভিন। অলওয়েজ মনে রাখবে আদর্শ গ্যাস সমীকরণে অলওয়েজ
আইডেল গ্যাস ইকুয়েশনে, আদর্শ গ্যাস সমীকরণে, আইডেল গ্যাস ইকুয়েশনে তাপমাত্রা কিসে হিসাব করতে হবে? কেলভিন একক হিসাব করতে হবে। তাহলে তাপমাত্রা অলওয়েজ কেলভিন এককে আমরা হিসাব করব, এটা কিন্তু মনে রাখবে। আদর্শ গ্যাস ইকুয়েশনটা কেলভিন হিসাব করতে হবে অলওয়েজ। তাহলে আমরা আর এর একক কি পাচ্ছি? আর এর একক পাচ্ছি প্যাসকেল, মিটার কিউব, মোল ইনভার্স 1, কেলভিন ইনভার্স 1। তাহলে দেখো পার মোল পার কেলভিন, মোল ইনভার্স 1, কেলভিন ইনভার্স 1, এটা হচ্ছে আর এর একটা একক। আচ্ছা, এরপরে আমরা আরকে আরও অনেকভাবেই প্রকাশ করতে পারি। তাহলে একটা হচ্ছে আর এর এসআই একক হচ্ছে এটা প্যাসকেল, মিটার কিউব, পার মোল পার কেলভিন, এটা হচ্ছে আর এর একটা একক এবং আর এর মান হচ্ছে 8.314। এছাড়াও আমরা আরকে আরও অনেকভাবেই প্রকাশ করতে পারি। যেমন তোমাদেরকে একটা মজার ব্যাপার দেখাই, দেখো ভালো করে সবাই, মজার ব্যাপারটা সবাই দেখো। আমি কোথায় দেখাবো? কোথায় দেখাবো? এখানে দেখাচ্ছি। ওকে, দেখো মজার ব্যাপার, অনেকেই জানো, তাও দেখাচ্ছি। পি মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, আর ভি মানে হচ্ছে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে যখন আমি পিবিকে পাশাপাশি গুণ করব তখন আমি লিখতে পারি এফ বাই এ ইন্টু এইচ। তাহলে এ আর এ কেটে দিতে পারি, তাহলে আমার কি থাকবে? এফ থাকবে, এইচ থাকবে। এফ মানে হচ্ছে বল, এইচ মানে হচ্ছে সরণ। বল এবং সরণকে গুণ করলে পাওয়া যাবে কাজ, তাহলে এটা হবে আমার কাজ। তাহলে দেখো ভালো করে, বল এবং সরণকে গুণ করলে কাজ হবে। তাহলে কাজ সমান হচ্ছে বল ইন্টু সরণ। তো এই বল ইন্টু সরণ এসেছে কোথায় থেকে? পি এবং ভিকে গুণ করার মাধ্যমে। তাহলে আজকে থেকে আজীবন মনে রাখবে, পি এবং ভিকে গুণ করলে যা কাজের মান তাই। তাহলে পি এবং ভিকে গুণ করলে আমরা কাজ পাই। তাহলে আমরা এখানে পি এবং ভিকে গুণ না করে আমরা কি লিখতে পারি? কাজ লিখতে পারি। তাহলে পি এবং ভিকে গুণ করা যা কাজের মান তাই। তাহলে ডাব্লিউ বাই এনটি লিখতে পারি আর সমান। তাহলে আর সমান কি লিখতে পারি? ডাব্লিউ বাই এনটি। তাহলে এই যদি আমরা লিখতে পারি তাহলে এককটা কি হবে? ডাব্লিউর একক হচ্ছে জুল, এসআই একক, আর পার মোল পার কেলভিন। তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে আমরা লিখে দিতে পারি 8.314 জুল। কার পরিবর্তে? প্যাসকেল মিটার কিউবের পরিবর্তে। কারণ আমরা জানি প্রেসার এবং ভলিউম গুণ করলে কাজ পাওয়া যায়, প্যাসকেল মিটার কিউব গুণ করলে জুল পাওয়া যায়, তাই প্যাসকেল মিটার কিউবের পরিবর্তে জুল লিখতে পারি। ওকে, তাহলে নতুন একটা একক পেলাম, এটাও আর এর একটা একক। এরপরে চলো এবার আর এর নতুন আরও একটা একক আমরা খুঁজে বের করব, যেটা পরীক্ষায় সবসময় আসে। আর এর আরও একটা একক পরীক্ষায় আসে, সেটা আমরা দেখব। ওকে, দেখো আর এর নতুন একটা একক আমরা দেখব। আমরা জানি কি জানি আমরা জানি এই যে 1 সেন্টিমিটার এরকম যদি একটা ঘনক নিই, তাহলে 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার একটা ঘনক নাও। ঘনক যখন নিবে, নেওয়ার পরে 1 সেন্টিমিটার একটা ঘনক নাও। নেওয়ার পরে ওর মধ্যে পানি রাখো। কি রাখো? পানি। তাহলে 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার ঘনকের মধ্যে যখন আমরা পানি রাখবো, তাহলে দেখো ওইখানে কি পরিমাণ পানি আটবে তুমি জানো? ওইখানে কি পরিমাণ পানি আটবে তুমি জানো? ওইখানে 1 মিলিলিটার পানি আটবে মাত্র। কেন? কারণ 1 সেন্টিমিটার মানে খুবই ছোট, 1 সেন্টিমিটার মানে খুবই ছোট। তাহলে 1 মিলিলিটার মানে 1 ফোঁটা পানি আটবে। তাহলে আমরা যদি 1 সেন্টিমিটার ঘনক নিই, অর্থাৎ 1 সেন্টিমিটার কিউব, অর্থাৎ 1 সিসি মানে কি? চিটাগং কলেজিয়েট স্কুল? না, সিসি মানে ওইটা না। সিসি মানে হচ্ছে সেন্টিমিটার কিউব, সেন্টিমিটারের সি, কিউবের সি। তাহলে সেন্টিমিটার কিউব 1 সিসি। তো 1 সিসিতে কি পরিমাণ পানি আটে? 1 মিলিলিটার পানি আটে। তাহলে 1 মিলিলিটার সমান কত? 1 মিলিলিটার সমান 1 সিসি। বুঝতে পেরেছো? 1 মিলিলিটার সমান 1 সিসি। আচ্ছা, তাই যদি হয় তাহলে আমরা বলতে পারি, দেখো ভালো করে, 1000 দ্বারা গুণ করব। 1000 মিলিলিটার সমান হবে 1000 সিসি। সিসি মানে সেন্টিমিটার কিউব। 1000 মিলিলিটার মানে 1 লিটার। তাহলে 1 লিটার সমান হবে 1000 সেন্টিমিটার কিউব। এখন সেন্টিমিটার কিউবকে মিটার কিউবে নিয়ে আসো। তাহলে কিভাবে সেন্টিমিটার কিউবকে মিটার কিউবে নিয়ে আসা যায়? দেখো ভালো করে কিভাবে সেন্টিমিটার কিউবকে মিটার কিউবে নিয়ে আসতে পারি। দেখো ভালো করে, এই যে ভালো করে দেখো সেন্টিমিটার কিউবকে কীভাবে মিটার কিউবে নিয়ে আসতে পারে। 1000 ছিল, বসাই দিলাম। সেন্টিমিটার কিউব মানে হচ্ছে সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার।
তাই না? আমি যদি এখানে লিখি তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটার মানে কত? 10^2 মিটার। কারণ আমরা জানি 1 সেন্টিমিটার মানে 10^2 মিটার। কেন? কারণ হচ্ছে 100 সেন্টিমিটার 1 মিটার হলে 1 সেন্টিমিটার মানে 10^2 মিটার। তাহলে 10^2 মিটার, 10^2 মিটার, 10^2 মিটার, তাহলে কত হবে? 10^6 মিটার কিউব। কারণ 1টা মিটার, 2টা মিটার, 3টা মিটার, মিটার কিউব, 10^6 মিটার কিউব। তাহলে আমরা সেন্টিমিটার কিউবের পরিবর্তে লিখতে পারি 10^6 মিটার কিউব। তাহলে আমরা এখানে লিখলাম 1000 ইন্টু 10^6 মিটার কিউব। তাহলে এখানে 1000 আর এখানে 10/6 গুণ করলে 10/3 মিটার কিউব চলে আসে। আচ্ছা, তাহলে আমরা 1 লিটার সমান কতটুকু পাচ্ছি? 1 লিটার সমান পাচ্ছি 10/3 মিটার কিউব। তাহলে আমি যদি উল্টা করি ঘটনা, তাহলে চলো ঘটনাকে উল্টাই দিই। তাহলে ঘটনাকে উল্টাই দিব কিভাবে দেখো, 1 লিটার সমান যদি হয় 10/3 মিটার কিউব, তাহলে আমরা 1000 লিটার, 1000 লিটার সমান হবে 1000 ইন্টু 10/3 মিটার কিউব। তো 10, এই যে 1000 মানে 10^3, তাহলে 10^3 10/3 কত হয়? 1 হয়। তাহলে 1 মিটার কিউব সমান 1000 লিটার, এটা আমরা বুঝতে পেরেছি। তাহলে 1 মিটার কিউব সমান কত লিটার? 1000 লিটার। 1 মিটার কিউব সমান 1000 লিটার। কাজেই আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো ভালো করে, আমরা যেটা করব, আমরা একটু করে আবার ওই আগের লাইনটা লিখব, 8.314 পেসকেল মিটার কিউব পার মোল পার কেলভিন। এই লাইনটা আমরা একটু কষ্ট করে আবার লিখেছি। এবার দেখো আমরা মিটার কিউবের পরিবর্তে কি লিখব? লিটার লিখব, লিটার। তাহলে মিটার কিউবের পরিবর্তে যদি লিটার লিখতে হয় আমাকে কি লিখতে হবে? 1 মিটার কিউবের পরিবর্তে 1000 লিটার লিখতে হবে। তাহলে 8.314 ইন্টু 1000 লিখতে হবে। 1000 কেন লিখেছি? কারণ 1000 লিটার মিলে 1 মিটার কিউব। 1 মিটার কিউব মানে হচ্ছে 1000 লিটার। 1000 লিটার মানে হচ্ছে 1 মিটার কিউব। ওকে, 1000 লিটার পানি ঢেলে দাও, তাহলে 1 মিটার কিউবের একটা কি ঘনক তৈরি করতে পারবে সেই কিন্তু। ওকে, এরপরে পেসকেলকে যদি আমরা চাপের একটা একক হচ্ছে অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ারে লিখতে চাই, তাহলে পেসকেলকে আমরা এটিএমে লিখব। তাহলে কি করতে হবে? তাহলে আবার নতুন করে ক্যালকুলেশন করতে হবে। পেসকেলকে আমরা এটিএমে লিখতে চাচ্ছি। অনেক সময় দেখা যাবে তোমার প্রশ্নে পেসকেল দেওয়া নাই, এটিএম দেওয়া আছে, তাহলে তুমি কি করবে? সেক্ষেত্রে তুমি কি করবে? তুমি তো জানো 1 এটিএম, 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার মানে হচ্ছে 1.01 ইন্টু 10⁵ পেসকেল। কিন্তু তোমার 1 পেসকেল সমান কত এটিএম সেটা জানা দরকার। তাহলে 1 পেসকেল সমান হবে 1/1.01 ইন্টু 10⁵, এরপরে কি? এটিএম। তাহলে 1 পেসকেল সমান 1/1.01 ইন্টু 10⁵ এটিএম। তাহলে আমরা এখানে কি বলতে পারি? তাহলে আমরা এখানে বলতে পারি, দেখো এই পেসকেলের পরিবর্তে আমরা লিখব 1/1 পেসকেল মানে কত? 1/1.01 ইন্টু 10⁵ এটিএম। আচ্ছা, তাহলে আমাদের এটা এটিএমে চলে আসলো, এটিএমে চলে আসলো, ওইটা লিটারে চলে আসলো। তাহলে লিটার এটিএম পার মোল পার কেলভিন। তাহলে আমরা যদি আমাদের এককটাকে লিটার এটিএমে রাখতে চাই তাহলে অবশ্যই মিটার কিউবকে লিটারে নিতে হবে 1000 গুণ করে, আর পেসকেলকে এটিএমে নিতে হবে 1/1.01 ইন্টু 10⁵ লিখে। তাহলে এটা কোথায় চলে আসবে? লিটার এটিএমে চলে আসবে। তো এটাও কিন্তু আর এর একটা একক। সো আমাদের পরীক্ষায় আর এর আরও একটা একক হচ্ছে লিটার এটিএম পার মোল পার কেলভিন। অনেক সময় পরীক্ষায় এটা দিয়ে দেয়। তাহলে আর এর কয়টা একক পেলাম? পেসকেল, মিটার কিউব, পার মোল পার কেলভিন, জোল, মিটার মোল পার মোল পার কেলভিন, লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এবং যদি এসআই এককে থাকে তাহলে 8.314, কিন্তু এসআই এককে না থেকে অন্য এককে চলে গেলে, যেমন লিটার এটিএম, এটা কিন্তু এসআই একক না, তখন কিন্তু চেঞ্জ হবে। ওকে, তাহলে আদর্শ গ্যাস ধ্রুবকের এই ব্যাপারটা পরীক্ষায় কিন্তু আসে, বিশেষ করে এমসিকিউতে আসে। তো এমসিকিউতে আসলে তোমাকে বুঝে বুঝে করতে হবে। সেই জন্য তোমাকে জানতে হবে পি এর একক কি, ভি এর একক কি, এন এর একক কি, টি এর একক কি, এবং পি এবং বি গুণ করলে কি হয় সেটা তোমাকে জানতে হবে, না জানলে হবে না। ঠিক আছে? ওকে, এবার চলে আসো নাইস। সবাই নাইস বলো, নাইস। এবার আমরা কি দেখবো? দেখো মজার ব্যাপার, আমরা এখনও শেষ হয় নাই, আর একটু খেলা বাকি আছে, আমরা আর একটু খেলবো। ঠিক আছে? আর একটু খেলবো। খেলবে তুমি আমার সাথে? চলো আমরা আর একটু খেলবো আমরা। এবার হচ্ছে আমরা দেখব নতুন একটা একক। সবাই ভালো করে দেখো। ওকে, মজার ব্যাপারটা দেখো সবাই।
মজার ব্যাপারটা দেখো সবাই ভালো করে। মৌল সংখ্যা n বলতে বুঝায়, উপরে মৌল সংখ্যা n বলতে কি বোঝায়? দেখো মৌল সংখ্যা n বলতে অনেক কিছুই বোঝায়। মৌল সংখ্যা n বলতে বোঝায় অণুর সংখ্যা, উপরে থাকবে অণুর সংখ্যা ডিভাইডেড বাই নিচে থাকবে এক মোল অণু অর্থাৎ 6.02 ইন্টু 10⁻23। তো উপর অণুর সংখ্যাকে n দ্বারা প্রকাশ করি, ক্যাপিটাল N দ্বারা, আর নিচে অণুর সংখ্যাকে Na অ্যাভোগাড্রো নাম্বার দ্বারা প্রকাশ করি, এবং এটা সমান মৌল সংখ্যা। সো আমরা সবাই এটা জানি যে স্মল n মৌল সংখ্যা সমান ক্যাপিটাল N বাই Na, এটা দিয়ে আমরা সবাই জানি। খুব ভালো কথা। তাহলে আমরা এখন কি লিখতে পারি? আমরা এখন লিখতে পারি PV সমান nRT, অথবা পরের লাইনে লিখতে পারি PV সমান ক্যাপিটাল N বাই NaRT। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? দেখো এখান থেকে আমরা বলতে পারি খুব সুন্দর, PV সমান অণুর সংখ্যা 6.02 ইন্টু 10⁻23 RT। ওকে, তো মজার ব্যাপার কি জানো? জানো না? দেখো মজার ব্যাপার কি, দেখো ভালো করে দেখো। এই যে PV সমান হচ্ছে n ইন্টু আর ডিভাইডেড বাই Na, এটাকে আমরা একটা নতুন ধ্রুবক হিসেবে নাম দিই, এবং এটা যিনি দিয়েছেন তার নাম বোল্টজম্যান। ফলে এই ধ্রুবকটাকে আমরা একটা নতুন ধ্রুবক দিই। কেন নতুন ধ্রুবক দিয়েছেন? বিকজ তুমি দেখো আর হচ্ছে একটা ধ্রুবক, একটা ধ্রুবককে যখন আরেকটা ধ্রুবক দিয়ে তুমি ভাগ করবে তাহলে সেও ধ্রুবক থাকবে। তাহলে একটা কালাইয়ারে যখন আরেকটা কালাইয়া বিয়ে করবে তাহলে তারা দুইজন মিলে যেটা হবে ওটাও কালাইয়া, হয় না? আচ্ছা ঠিক আছে, হয় না হয় না, মাঝে মধ্যে এটা চেঞ্জ হয়, তাই না? আচ্ছা সমস্যা নেই, এটা দুষ্টামির জন্য বললাম। তাহলে একটা ধ্রুবককে আরেকটা ধ্রুবক দিয়ে ভাগ করলে ওটাও ধ্রুবক হবে। একটা ধ্রুবক আছে মান ফিক্স, ওটাকে আরেকটা ফিক্স মান দিয়ে ভাগ করেছো, তাহলে একটা ফিক্স মানকে আরেকটা ফিক্স মান দিয়ে ভাগ করলে একটা ফিক্স মান পাবে, তাহলে একটা নতুন ধ্রুবক পাবে, নতুন ধ্রুবক পাবে। তো আমাদের এখানেও তাই হয়েছে। নাম্বার অফ অ্যাভোগাড্রো এটা তো ফিক্স, এটা তো আমরা সবাই জানি নাম্বার অফ অ্যাভোগাড্রো 6.02 ইন্টু 10⁻23। সো আমরা আর একটা ধ্রুবককে আরেকটা ধ্রুবক দ্বারা ভাগ করেছি, তাহলে অবশ্যই আমরা একটা নতুন ধ্রুবক পাবো। এই নতুন ধ্রুবকটাকে বলা হচ্ছে KB, ঠিক আছে? KB। তো KB কেন বলা হচ্ছে? K মানে হচ্ছে কনস্ট্যান্ট, আর B হচ্ছে এই ধ্রুবকের নাম যা ওইটা। তো ভাইয়া এই ধ্রুবকের নাম কি? এই ধ্রুবকের নাম হচ্ছে এই যে দেখো R/Na, এই ধ্রুবকের নাম হচ্ছে KB। KB দ্বারা বোঝাচ্ছি বোল্টজম্যান কনস্ট্যান্ট। কি বলা হয় এটাকে? বোল্টজম্যান ধ্রুবক। কি বলা হচ্ছে? বোল্টজম্যান ধ্রুবক বলা হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের বোল্টজম্যান ধ্রুবক। ওকে, আচ্ছা তাহলে এই যে KB, B ফর বোল্টজম্যান ধ্রুবক বলা হচ্ছে। তাহলে কাকে KB বলছি, কাকে আমরা বোল্টজম্যান ধ্রুবক বলছি? তাহলে দেখো KB বা বোল্টজম্যান ধ্রুবক বলছি, আরকে যদি নাম্বার অফ অ্যাভোগাড্রো দ্বারা ভাগ করি এটাকে আমরা বোল্টজম্যান ধ্রুবক বলছি। ওকে, এটাকে আমরা বোল্টজম্যান ধ্রুবক বলছি। খুব ভালো কথা। তাহলে এখন দেখো তো তোমাদেরকে KB এবং R এর ব্যাপারটা একটু বুঝাই। এখান থেকে খুব বেশি বোঝা যাচ্ছে না, আমরা একটু এটাকে ডিটেলস লিখে তোমাদেরকে বুঝাবো। এটাকে একটু ডিটেলস লিখে আমরা তোমাদেরকে এই ব্যাপারটা একটু বুঝাবো। তাহলে একটু সবাই দেখো, ডিটেলস লিখে তোমাদেরকে বুঝাচ্ছি, দেখো ভালো করে। 6.02 ইন্টু 10⁻23 এটাকে আমরা বলি 1 মোল। তাহলে 1 মোল গ্যাসের জন্য আমাদের ধ্রুবক হচ্ছে, 1 মোল গ্যাসের জন্য আমাদের ধ্রুবক হচ্ছে R। তাহলে 1 মোল গ্যাসের জন্য যদি ধ্রুবক হয় R, অথবা 6.02 ইন্টু 10⁻23টি অণুর জন্য যদি আমাদের ধ্রুবক হয় R, তাহলে আমরা একটি অণুর জন্য ধ্রুবক কত সেটা বের করব। তাহলে একটি অণুর জন্য ধ্রুবক হবে R ডিভাইডেড বাই 6.02 ইন্টু 10⁻23, অর্থাৎ R ডিভাইডেড বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো। তাহলে ভালো করে খেয়াল করো, 6.02 ইন্টু 10⁻23টি অণুর জন্য ধ্রুবক হচ্ছে R, তাহলে একটি অণুর জন্য ধ্রুবক হবে R ডিভাইডেড বাই 6.02 ইন্টু 10⁻23। এটা হচ্ছে একটা অণুর জন্য ধ্রুবক। তো এই যে একটি অণুর জন্য যে ধ্রুবক এটাকে আমরা বলি এই যে R/Na, একটি অণুর জন্য ধ্রুবক, এটাকে বলি KB। তাহলে KB কি আর R কি? R হচ্ছে 1 মোলের জন্য, R হচ্ছে 1 মোলের জন্য, 1 মোলের জন্য গ্যাস ধ্রুবক। আর যদি K কি? KB হচ্ছে একটি অণুর জন্য, 1 মোল না, একটি অণুর জন্য। তাহলে একটি অণুর জন্য যদি চিন্তা করি তাহলে হচ্ছে KB,
আর 1 মোলের জন্য যদি চিন্তা করি তাহলে হচ্ছে আর। তোমরা দেখতেই পাচ্ছ 1 মোল অথবা 6.02 × 10⁻23 এর জন্য যদি হয় আর, তবে একটি অণুর জন্য, একটি সিঙ্গেল অণুর জন্য, একটা সিঙ্গেল মলিকুলের জন্য হবে R/Na, এটাকে আমরা বলছি কেবি। তাহলে আজকে থেকে এই কনফিউশনটা একদম ক্লিয়ার করে ফেলো, আর দেখলেই মনে করে নিবে এটা 1 মোলের জন্য, আর কেবি দেখলেই মনে করে নিবে এটা হচ্ছে একটি অণুর জন্য। তাহলে একটি অণুর কাছে কি পরিমাণ, একটি অণুর জন্য ধ্রুবক কত সেটা হচ্ছে কেবি, আর 1 মোলের জন্য ধ্রুবক কত সেটা হচ্ছে আর। ওকে, তো ভালো কথা। তাহলে এখন আমরা কেভি এর মানটা বের করব। কেমন, কেভি এর মানটা কত হবে সেটা আমরা বের করব। তাহলে চলো কেভি এর মান বের করি। আমরা বুঝতে পেরেছি এই ব্যাপারটা, সো এখন কেভি এর মানটা বের করব আমরা। ওকে, তো কেভি কাকে বলছি, কেভি কাকে বলছি, কেভি বলছি আমরা আর কে যখন এন দ্বারা ভাগ করা হবে এটাকে। তো আর কত এবং এন কত, আর হচ্ছে 8.314 আর এন হচ্ছে 6.02 × 10⁻23। তার মানে আমরা আর কে যখন এন দ্বারা ভাগ করব কেবি পাবো। তাহলে এই মানটা ক্যালকুলেট করলে 1.38 × 10⁻23। তাহলে এটা হচ্ছে আমার কেবি এর একক, সরি কেবি এর মান। তাহলে কেবি এর মান কত পেয়েছি, 1.38 × 10⁻23। এটা হচ্ছে কেবি এর মান। ওকে, এবং একক কি হবে, খুবই চমৎকার, একক কি হবে সেটা নিয়ে দেখব আমরা। ওকে, দেখো আমরা দেখতেই পাচ্ছি পিবি সমান এন কেভি টি। তাহলে কেভিকে আলাদা করব, তাহলে কেভি সমান আমরা পাচ্ছি পিভি / এন টি। তাহলে এবার কিন্তু আমাদের আর এর মতো পিবি বাই স্মল এন বাই টি নাই, এবার ক্যাপিটাল এন বাই টি আছে। তোমাকে স্মল এন এবং ক্যাপিটাল এন এর মধ্যে পার্থক্য বুঝতে হবে। এখানে 3 জন এন আছে, কয়টা এন আছে, 3টা এন। তাহলে আদর্শ গ্যাস এই চ্যাপ্টারে এন এর মান এন কয়টা, এন হচ্ছে 3টা। একটা এন হচ্ছে স্মল এন, একটা হচ্ছে ক্যাপিটাল এন, একটা হচ্ছে এন এ। কোনটা দ্বারা কি বুঝাই, স্মল এন দ্বারা বুঝাচ্ছে ক্যাপিটাল এন বাই এন এ, অর্থাৎ মৌল সংখ্যা। এবং একক কি এটার, এবং এটার একক হচ্ছে মোল, মোল হচ্ছে এর একক। এরপর এই এন দ্বারা কি বোঝাচ্ছি, অণুর সংখ্যা, আমরা কতটুকু অণু নিয়েছি সেই অণুর সংখ্যা, এবং এর একক হচ্ছে নেই, কোনো একক নেই। তাহলে কোনো একক নেই, একক নেই। এরপর এন এ হচ্ছে 6.02 × 10⁻23, এবং এরও কোনো একক নেই, কারণ এত টি, একক হচ্ছে টি, তো টি তো আমাদের কোনো ফিজিক্যাল একক না, তাহলে একক নেই। যে কোনো টি, আমার কাছে কয়টা আপেল আছে, 2টি, এটা কোনো ফিজিক্যাল একক না, 2টি 3টি, তাহলে এতটি অণু, এটা কোনো ফিজিক্যাল একক না, তাই ওর একক নাই, ওর ইউনিট নাই। তাহলে এনেরও এক ইউনিট নাই, এনেরও ইউনিট নাই, কিন্তু তাদেরকে যখন ভাগ করব তখন একটা নতুন ইউনিট জন্মগ্রহণ করে, সেটা হচ্ছে মোল। এটা হচ্ছে একটা স্পেশাল ব্যাপার যে ইউনিট নাই, কিন্তু যখন একটাকে আরেকটা দ্বারা ভাগ করব তখন একটা নতুন ইউনিট চলে আসবে। এটা একটা স্পেশাল পাওয়ার। কেন স্পেশাল পাওয়ার, দেখো n = n/a। যে কোনো অণুর সংখ্যাকে যদি তুমি এই স্পেশাল সংখ্যা দ্বারা ভাগ করে দাও, স্পেশাল সংখ্যা দ্বারা ভাগ করলে সেটাকে আমরা বলি 1 মোল। কেন, কারণ 1 মোলে এতটি অণু থাকে, তার মানে এতটি অণু থাকে কোথায়, 1 মোলে। এটাই আমাদের ডেফিনেশন ছিল, এতটি অণুর মধ্যে এতটি অণু থাকে 1 মোলে। কাজেই এই স্পেশাল সংখ্যা দ্বারা যদি ভাগ করো তখন কিন্তু একটা নতুন একক চলে আসবে 1 মোল, কারণ এটার ডেফিনেশনটাই হচ্ছে 1 মোল। 1 মোলের ডেফিনেশনটাই হচ্ছে এটা, 1 মোলের ডেফিনেশনটাই হচ্ছে এতটি অণু থাকতে হবে, তাহলে এতটি অণু থাকলে সেটা 1 মোল হবে। তাহলে একটা একক নিয়ে আরেকটা একক নিয়ে দ্বারা ভাগ করলে আমরা একটা নতুন একক পাচ্ছি, মোল। কেন পাচ্ছি নতুন একক, কারণ এটা হচ্ছে স্পেশাল। কেন স্পেশাল, কারণ হচ্ছে আমরা ডেফিনেশনে বলে দিয়েছি এই পরিমাণ থাকলে সেটাকে 1 মোল বলবো, ঠিক আছে। তাহলে এখানে এন কয়টা, এন 3টা। একটা হচ্ছে স্মল এন, যেটার একক হচ্ছে মোল, যেটা মৌল সংখ্যা বুঝায়। এরপর ক্যাপিটাল এন, অণুর সংখ্যা, যার কোনো একক নেই। এন এ, এটাও হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, যার কোনো একক নেই। কাজে এখন আমাকে বলো যে আমার এখানে ক্যাপিটাল এন আছে, ক্যাপিটাল এনের কোনো একক নেই, কাজে একক হবে কার, পি এবং ভি এর একক, তার মানে প্যাসকেল মিটার কিউব / টি এর একক কেলভিন, অথবা হবে কি জুল কেলভিন, অথবা হবে কি লিটার এটিএম কেলভিন। তাহলে এই 3টা হবে কার একক, কেভি এর একক। তাহলে কেভি এর একক হবে জুল পার কেলভিন, অথবা কি হবে, অথবা কেভি এর একক হবে প্যাসকেল মিটার কিউব পার কেলভিন। ওকে, আচ্ছা, তো বেসিক্যালি আমরা বিশেষ করে জুল পার কেলভিনটা ব্যবহার করে থাকি। তাহলে আর এর একক আর কেভি এর একক কিন্তু এক না। আর এর মধ্যে কিন্তু স্মল এন থাকার কারণে মোল থাকে, কিন্তু এখানে স্মল এন না থাকার কারণে কোনো মোল আসবে না।
ব্যাপারটা কি ক্লিয়ার? তাহলে আমরা আর এর মানও দেখলাম আর কে এর মানও দেখলাম, কেভি এর মানও দেখলাম। তাহলে আমরা চলে এই যে এককের এই ব্যাপারগুলো একটু ফাইনালি তোমাদেরকে সামারি দিয়ে দিই। এই এককের ব্যাপারগুলো একটু ফাইনালি সামারি দিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো ভালো করে। ওকে, এককের ব্যাপারগুলো ফাইনালি একটু সামারি দিচ্ছি, দেখো ভালো করে। তাহলে একদম প্রথমে আমরা বলেছি আদর্শ গ্যাস সমীকরণ হচ্ছে পিভি সমান এনআরটি। যারা এই গ্যাসের সূত্র মেনে চলে তারা আদর্শ গ্যাস। সো এখানের মধ্যে আর নিয়ে ঝামেলা। সো আর ইজ ইকুয়াল টু 8.314 জুল পার মোল পার কেলভিন, অথবা পেস্কেল মিটার কিউব পার মোল পার কেলভিন, অথবা লিটার এটিএম পার মোল পার কেলভিন। এবং তখন কিন্তু মানটা চেঞ্জ হবে। এই ক্ষেত্রে 8.314 থাকলো, এই ক্ষেত্রে গিয়ে মানটা চেঞ্জ হবে। কেমন চেঞ্জ হবে সেটাও বলেছি, 1000, আর নিচে হচ্ছে 1.01 ইন্টু 10⁵। ওকে, ঠিক আছে, এটাও আর এটাও আর। আর আমরা যদি চিন্তা করে নিই যে পিভি সমান এন আর টি, এন এর পরিবর্তে ক্যাপিটাল এন বাই এন এ, এটা চিন্তা করে নিই। পরবর্তীতে আমরা যদি আর ডিভাইডেড বাই এন একে একটা ধ্রুবক চিন্তা করে নিই, কী নাম সেই ধ্রুবকের? বোল্টজম্যান ধ্রুবক। তখন কিন্তু আমরা একটা নতুন সমীকরণ পাই, এটা হচ্ছে বোল্টজম্যান সমীকরণ। আদর্শ গ্যাসের দুইটা রূপ আছে, একটা হচ্ছে মোলার সমীকরণ বা আদর্শ গ্যাস সমীকরণ, আর হচ্ছে বোল্টজম্যান সমীকরণ। বোল্টজম্যান সমীকরণে এভাবে আমরা পাই পিভি সমান এন কেভি টি। তো এই ক্ষেত্রে কেভি এর একক হচ্ছে কি? এই ক্ষেত্রে কেভি এর মান এবং একক হচ্ছে, কেভি এর মান এবং একক হচ্ছে 1.38 ইন্টু 10⁻23, এরপর একক হচ্ছে জুল পার কেলভিন, অথবা 1.38 ইন্টু 10⁻23, তারপর পেস্কেল মিটার কিউব পার কেলভিন, এখানে কোনো মোল থাকবে না। তো এই হচ্ছে আমাদের বোল্টজম্যান ধ্রুবক এবং আদর্শ গ্যাস ধ্রুবক নিয়ে পড়াশোনা। ঠিক আছে, খুব চমৎকার, খুবই সুন্দর, খুবই চমৎকার। এখন আমরা আমাদের আদর্শ গ্যাস চ্যাপ্টারে বেশ কিছু ব্যাপার জানবো, পরিবেশের ব্যাপার সেবার জানবো। ওকে, আচ্ছা, তাহলে চলো এবার পরিবেশের ব্যাপারে যাব। ওকে, আসো। তাহলে এবার আসো, পরিবেশের কিছু ব্যাপার আছে। আমরা সবসময় তিনটা ওয়ার্ড শুনে থাকি। একটা ওয়ার্ড হচ্ছে আমরা সবসময় শুনে থাকি এসটিপি অথবা এনটিপি। তো এসটিপি বা এনটিপি বলতে কি বোঝায়? এসটিপি বা এনটিপি বলতে বোঝায় স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এটাকে আমরা বলি এসটিপি। এনটিপি বলা হয় কেন? ন্যাশনাল, স্ট্যান্ডার্ড বলতে ন্যাশনাল বোঝাচ্ছি, ন্যাশনাল টেম্পারেচার অ্যান্ড বা নর্মাল, অনেকে নর্মাল বলে অনেকে ন্যাশনাল বলে। নর্মাল টেম্পারেচার, ন্যাশনাল না বলে ভালো, নর্মাল বলে ভালো। ন্যাশনাল বলে আসলে ওই যে স্ট্যান্ডার্ড, জাতীয়, অনেক দেশে এটাই জাতীয়, এটাই অনেক দেশের ন্যাশনাল টেম্পারেচার, তাই ন্যাশনাল বলে। নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তো কত আমাদের স্ট্যান্ডার্ড বা স্ট্যান্ডার্ড অথবা নর্মাল টেম্পারেচার কত? স্ট্যান্ডার্ড অথবা নর্মাল টেম্পারেচার হচ্ছে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস, অথবা কেলভিনে নিয়ে গেলে 273 কেলভিন। এটা হচ্ছে আমাদের নর্মাল বা স্ট্যান্ডার্ড টেম্পারেচার। আর প্রেশারটা কত? প্রেশারটা হচ্ছে 1 atm, 1 অ্যাটমসফিয়ার, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড প্রেশার। আচ্ছা, তো এরপরে এই স্ট্যান্ডার্ড প্রেশারের ক্ষেত্রে আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে 45 ডিগ্রি অক্ষাংশে থাকতে হবে। ঠিক আছে, 45 ডিগ্রি অক্ষাংশে থাকতে হবে এই ব্যাপারটাকে। ঠিক আছে, 45 ডিগ্রি অক্ষাংশে। ওকে, আর অক্ষাংশ মানে কি? ল্যাটিচিউড, ল্যাটিচিউড, ল্যাটিচিউড। ওকে, অক্ষাংশে। তাহলে 45 ডিগ্রি ল্যাটিচিউড ইয়েতে থাকলে তখনই আসলে সেটাকে আমরা স্ট্যান্ডার্ড প্রেশার বলবো। তাহলে 45 ডিগ্রি অক্ষাংশে যে চাপটা দেয় সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রেশার আর কি। সমুদ্রপৃষ্ঠের 45 ডিগ্রি অক্ষাংশে যে চাপ দিবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রেশার, ওটার মান হচ্ছে 1 atm 45 ডিগ্রি অক্ষাংশে। এরপর আমরা আরেকটা টার্ম শুনে থাকবো, সেটা হচ্ছে এসএটিপি। তো এসএটিপিটা কি? এসএটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তো অ্যাম্বিয়েন্ট বলতে কি বোঝায়? অ্যাম্বিয়েন্ট বলতে বোঝায় কক্ষ, অর্থাৎ রুম। তাহলে অ্যাম্বিয়েন্ট বলতে বোঝাচ্ছে রুম টেম্পারেচার বা কক্ষ তাপমাত্রা। তাহলে স্ট্যান্ডার্ড রুম টেম্পারেচার বা কক্ষ তাপমাত্রাকে আমরা বলি এসএটিপি। তো
কক্ষ তাপমাত্রা বলতে কি বোঝায়? এই যে আমাদের রুমে নর্মালি যে তাপমাত্রা থাকে সেটা হচ্ছে আমাদের কক্ষ তাপমাত্রা। দেখো এখন আমাদের রুমের তাপমাত্রা কত? 25 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের সাধারণ তাপমাত্রা কত? স্বাভাবিক তাপমাত্রা কত? বাংলাদেশের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস বা 25 ডিগ্রি সেলসিয়াস। তার মানে সারা বিশ্বের রুমের ভিতরে বা কক্ষের ভিতরে গড় তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। তাই আমরা এই 25 ডিগ্রি সেলসিয়াসকে বলি অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার বা রুম টেম্পারেচার। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস অথবা কেলভিনে নিলে 298 কেলভিন এবং চাপ ঠিক আছে 1 atm চাপ, এটাকে আমরা বলি অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস অথবা 298 কেলভিন। আচ্ছা, তারপর আরও একটা টেম্পারেচার আছে, সেটা হচ্ছে পরম তাপমাত্রা বা অ্যাবসলিউট টেম্পারেচার। সেটা একটু দেখাবো তোমাদেরকে। তাহলে আরেকবার বলছি, এসটিপি বা এনটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেশার, নর্মাল টেম্পারেচার এন্ড প্রেশার, সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন এবং 1 atm 45 ডিগ্রি অক্ষাংশে ল্যাটিচিউডে হতে হবে। এসএটিপি বলতে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেশার, তার মানে হচ্ছে রুম টেম্পারেচার 45 ডিগ্রি 25 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এবার চলে আসো নেক্সট। এবার আসো ভালো করে দেখব আমরা অ্যাবসলিউট টেম্পারেচার। ওকে, তো অ্যাবসলিউট টেম্পারেচার এটাকে আমরা এটি বলি সংক্ষেপে, আর বাংলায় যদি বলি পরম তাপমাত্রা। তো কাকে পরম তাপমাত্রা বলে থাকি আমরা? পরম তাপমাত্রা বলে থাকি, দেখো অ্যাকর্ডিং টু চার্লস ল, চার্লসের সূত্র অনুযায়ী, তার মানে আমি লিখলাম অ্যাকর্ডিং টু চার্লসের সূত্র অনুযায়ী, তার মানে চার্লস ল। চার্লসের সূত্র কি বলে আমাদেরকে? চার্লসের সূত্র আমাদেরকে বলে যে ভলিউম ইজ ইকুয়াল টু কেটি, অর্থাৎ ভলিউম টেম্পারেচারের প্রপোর্শনাল। যদি আমরা কেলভিনের স্টাইলে নিই, যদি আমরা সেলসিয়াসের স্টাইলে নিই, ভলিউম ইজ ইকুয়াল টু কে থিটা প্লাস 273। তোমাদেরকে আগের ক্লাসে বলেছি টি দ্বারা কেলভিন বোঝায়, থিটা দ্বারা সেলসিয়াস বোঝায়। কাজেই টি দেখলে বুঝতে হবে এটা কেলভিন, থিটা দেখলে বুঝতে হবে এটা সেলসিয়াস। ওকে, আচ্ছা, তো বলা হচ্ছে চার্লসের সূত্র অনুযায়ী যেই তাপমাত্রায় আয়তন শূন্য হবে, তাহলে যে তাপমাত্রায় গ্যাসের আয়তন কি হবে? শূন্য হবে। ওই তাপমাত্রাকে কি বলবো? পরম তাপমাত্রা বলবো, পরম তাপমাত্রা। অথবা এটাকে অনেকে পরম শূন্য তাপমাত্রা বলে। কেন পরম শূন্য তাপমাত্রা বলে সেটাও বুঝাচ্ছি, একটু পরেই ক্লিয়ার হবে পরম শূন্য তাপমাত্রা কেন বলা হচ্ছে, অথবা পরম তাপমাত্রা অ্যাবসলিউট প্রেশার বলা হচ্ছে। তাহলে দেখো প্রথমে আমরা এখানে আসি, দেখো তাহলে কত বসালে V0 হবে? তাহলে আগেই V0 দিয়ে দিই, তাহলে কে ইন্টু টি। তাহলে টি এর মান কত হতে হবে? 0 কেলভিন হতে হবে। তাহলে টি এর মান 0 কেলভিন হলে ভলিউম 0 হয়। আমাকে বলছে ভলিউম 0 হতে হবে, ভলিউম 0 হলে সেটাকে আমরা বলবো অ্যাবসলিউট টেম্পারেচার, আয়তন শূন্য হলে। তাহলে টি এর মান 0 কেলভিন হলে অ্যাবসলিউট টেম্পারেচার হয়। তাই এটাকে পরম শূন্য বলা হচ্ছে, কারণ 0 কেলভিন, তাই পরম শূন্য তাপমাত্রা বলা হচ্ছে। আবার যদি সেলসিয়াস স্টাইলে আসি, তাহলে সেলসিয়াস স্টাইলে দেখো, সেলসিয়াস স্টাইলে কি হচ্ছে? ভি তো 0 হবে, যেটা আয়তন শূন্য করতে হবে, সুতরাং কে থিটা প্লাস 273। তো কে এর সাথে শূন্য গুণ করলে তাও কি, বা ভাগ করলে শূন্যই হবে, শূন্য সমান থিটা প্লাস 273। সুতরাং থিটা ইজ ইকুয়াল টু, থিটাকে যদি রেখে 273কে পাশে নিয়ে আসি, মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস। তার মানে থিটা মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াসে ভলিউম শূন্য হয়। তো আমরা বলেছি যেই টেম্পারেচারে ভলিউম শূন্য হবে সেটাই অ্যাবসলিউট টেম্পারেচার। তাহলে অ্যাবসলিউট টেম্পারেচার হচ্ছে মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস। মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেলে গ্যাসের আয়তন শূন্য হবে। এবং এটা থিওরিটিক্যালি একটা কনসেপ্ট, প্র্যাকটিক্যালি হয়তো আমরা এত তাপমাত্রায় নিতে পারবো না, কখনোই কোনো গ্যাসকে আমরা প্র্যাকটিক্যালি এত তাপমাত্রায় নিতে পারবো না। এটা হচ্ছে একটা থিওরিটিক্যাল কনসেপ্ট, প্র্যাকটিক্যালি এত তাপমাত্রায় নেওয়া সম্ভব না, বা এরকম তাপমাত্রায় নিলে কী হবে আমরা নিজেও জানি না। তাই এটা একটা থিওরিটিক্যাল কনসেপ্ট আর কি, যে ধারণা করা হচ্ছে এত তাপমাত্রায় গেলে আয়তনটা শূন্য হবে। তো এই ছিল অ্যাবসলিউট টেম্পারেচার, যে তাপমাত্রায় আয়তন শূন্য হয় সেটাকে আমরা বলি অ্যাবসলিউট টেম্পারেচার। আদর্শ গ্যাসের সমীকরণটা একটু আগেই দেখাইছি তোমাদেরকে। তো আদর্শ গ্যাসের একটা রূপ আছে যেটা পরীক্ষায় আসে সবসময়, ওই রূপটা আমরা একই সাথে দেখে ফেলবো। আদর্শ গ্যাসের একটা রূপ আছে, দেখো ভালো করে আদর্শ গ্যাসের রূপটা কি। আদর্শ গ্যাসের একটা রূপ তো আমরা অলরেডি দেখলাম, পিভি সমান এনআরটি, এই ফর্মুলা দিয়ে ম্যাথ করতে হবে। সো পরীক্ষায় কিন্তু এই ফর্মুলাতে অনেক ম্যাথ আসে।
পি দেওয়া থাকে, ভি দেওয়া থাকে, এন দেওয়া থাকে, আর দেওয়া থাকে, টি বের করতে হয়। টি এর একক কেলভিনে, সেলসিয়াসে থাকলেও কেলভিনে নিয়ে যাব, ফারেনহাইটে থাকলেও কেলভিনে নিয়ে যাব, অলওয়েজ কেলভিনে রাখবো। এন হচ্ছে মৌল সংখ্যা, মৌল সংখ্যা দেওয়া না থাকলে অণুর সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করে মৌল সংখ্যা নিয়ে আসবো। আর এর মান আমরা নিশ্চয়ই জানি। তারপরও অনেক সময় দেখা যাবে লিটার এটিএমে দেওয়া আছে, সো লিটার এটিএমে দেওয়া থাকলে ওইভাবে নিয়ে যাব। এভাবে করে আমরা আদর্শ গ্যাসের অঙ্কগুলো করব। ওকে, এবার দেখো আমরা একটু করে নতুন একটা রূপ দেখব আর কি। হ্যাঁ, দেখো ভালো করে, আমরা একটু আগেই বললাম যে এন মানে মৌল সংখ্যা। তো মৌল সংখ্যার আরেকটা ডেফিনেশন আছে, মৌল সংখ্যার আরেকটা ডেফিনেশন আছে, মৌল সংখ্যার অনেকগুলো ডেফিনেশন আছে। মৌল সংখ্যার একটা ডেফিনেশন হচ্ছে অণুর সংখ্যা বা অ্যাভোগাড্রো সংখ্যা। আরেকটা ডেফিনেশন হচ্ছে নমুনা ভর, যেটাকে আমরা স্মল এম দ্বারা প্রকাশ করে থাকি, ডিভাইডেড বাই আণবিক ভর অথবা পারমাণবিক ভর, আণবিক ভর, যেটাকে আমরা ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করে থাকি। মৌল সংখ্যার আরেকটা ডেফিনেশন হচ্ছে আয়তন এবং ঘনমাত্রা, আয়তন ঘনমাত্রা গুণ করলে মৌল সংখ্যা পাওয়া যায়। মৌল সংখ্যার আরেকটা ডেফিনেশন হচ্ছে যে কোনো আয়তন, নমুনা আয়তন ডিভাইডেড বাই 1 মোলের আয়তন। 1 মোলের আয়তনকে আমরা কি বলি? 22.4 লিটার বলে থাকি। এটাও কিন্তু মৌল সংখ্যার একটা ডেফিনেশন বা মৌল সংখ্যা বলতে পারো। এটাও মৌল সংখ্যা, এটাও মৌল সংখ্যা, এটাও মৌল সংখ্যা, নাম্বার অফ মোলস। তো আমরা যদি এই রিলেশনটাকে নিই তাহলে কি হয় দেখো, মৌল সংখ্যা n সমান হবে m/m। ওকে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি n মানে হচ্ছে m ডিভাইডেড বাই m, আর t সমান হচ্ছে pv। তো এখানে m হচ্ছে ভর আর m হচ্ছে আণবিক ভর। তা আণবিক ভর তো একটা কনস্ট্যান্ট, রাইট? mটাকে আণবিক ভরটা কনস্ট্যান্ট এই পাশে নিয়ে আসলাম, তাহলে pm, আর vটাকে নিচে নিয়ে গেলাম, তাহলে m/v। কেন এই কাজটা করেছেন? এই কাজটা করেছি কারণ হচ্ছে, দেখো ভালো করে, এই কাজটা করার কারণ হচ্ছে আমরা জানি ঘনত্ব নামক একটা শব্দ আমরা পড়েছি, ইংলিশে ডেনসিটি বলা হয়। ঘনত্ব বলতে বোঝায় কোনো একটা বস্তুর কাছে কী পরিমাণ ভর আছে ডিভাইডেড বাই আয়তন, ম্যাস ডিভাইডেড বাই ভলিউম ইজ ইকুয়াল টু ডেনসিটি। কাজে আমরা যদি উপরে ম্যাস রাখতে পারি, নিচে ভলিউম রাখতে পারি, এই দুইটা রাশির পরিবর্তে আমরা একটা নতুন রাশি লিখতে পারি, সেটা হচ্ছে ঘনত্ব রো। তাহলে ঘনত্ব রো একটু বাঁকা করে লিখলাম, একটু বাঁকা করেই লিখবা তোমরা ঘনত্ব রো। তাহলে ঘনত্ব রো এটা আমরা লিখতে পারি m/v এর পরিবর্তে, তারপর RT ইজ ইকুয়াল টু pm, প্রেশার এবং হচ্ছে কি আণবিক ভর, মলিকুলার ম্যাস। তাহলে আমরা এখান থেকে একটা নতুন সূত্র পাচ্ছি, pm সমান রো RT। তাহলে pm সমান হচ্ছে রো RT, pm সমান হচ্ছে রো RT, আর এখানে হচ্ছে pv সমান nRT। তাহলে pv সমান nRT, pm সমান রো RT, দুইটা ফর্মুলা আমরা পেয়েছি, pm সমান রো RT, pv সমান nRT। তো এখানের মধ্যে m হচ্ছে একটা কনস্ট্যান্ট, আরও হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাহলে আমরা বলতে পারি p সমানুপাতিক রো t, কারণ m এবং আর হচ্ছে কনস্ট্যান্ট। তাই যদি হয় p সমান যদি রো t হয়, তাহলে এখান থেকে আমরা কি দাঁড় করাতে পারি? p1 বাই p2 সমান রো 1 t1 বাই রো 2 t2। p1 বাই p2 সমান রো 1 t1 বাই রো 2 t2। তো এটা দিয়ে অনেক সময় ম্যাথ করতে দেয়, অর্থাৎ তোমাকে ডেনসিটি দেওয়া থাকবে, টেম্পারেচার দেওয়া থাকবে, প্রেশার বের করতে বলবে। সো ডেনসিটি দেওয়া থাকলে, ডেনসিটি নিয়ে কোনো ইকুয়েশন আসলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। মুখস্থ করার দরকার নাই, পিভি সমান nRT লিখো, n এর পরিবর্তে m/m লিখো, এরপর v কে নিচে নিয়ে আসো, রো লিখো, আর খেলা শেষ। মুখস্থ করার দরকার নেই, একটু করে পিভি সমান nRT থেকে বুঝে বুঝে নিয়ে আসো, তাহলেই হয়ে যাবে। তো এটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণের আরেকটা রূপ। তো এই ছিল মোটামুটি আদর্শ গ্যাস সমীকরণ নিয়ে কথাবার্তা। আমরা এই লেকচারে ফোকাস করেছি সমীকরণের উপরে। এরপরের লেকচার আমরা আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য দেখব, পরের লেকচার আমরা বাস্তব গ্যাসটা দেখব।